গাড়িতে চলেছি সেই গাড়িটা চলেছে উত্তর দিকে। আরামদায়ক গাড়ি, মসৃণ রাস্তা, গাড়ি যে চলছে তা প্রায় টেরই পাওয়া যায় না। মিনিট 15 চলার পরই আমার একটু তন্দ্রা এসে গেল। আবার যখন সজাগ হলাম তখন দেখলাম বাইরের দৃশ্য একেবারে বদলে গেছে। আমরা শহর ছেড়ে গ্রাম অঞ্চলে এসে চলেছি। গাছপালা, ক্ষেত খামার সবকিছু মিলিয়ে যেন এক মনোরম দৃশ্য। এতক্ষণ আমি কোনো কথাই বলিনি, তবে আর না বলে পারলাম না। আমার পাশেই রয়েছে একটি ভদ্রলোক, তার নাম জিজ্ঞেস করলাম। সে তার নাম বলল, এরিক ফ্রম। এবারে বাইরের দিকে তাকাতেই দৃশ্য দেখলাম বদলে গেছে। এখানে গাছপালা অনেক বেশি, যদিও শীতকাল বলে গাছের পাতা সব ঝরে গেছে। এবারে বাঁয়ে একটা দীর্ঘ পাঁচিল পড়ল। কিছু দূর গিয়েই পাঁচিলের গায়ে একটা প্রকাণ্ড ফটকের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা ঢুকে গেল। প্রায় 1 মিনিট আমরা এগিয়ে চললাম নুড়ি ঢালা পথ দিয়ে। এ কোথায় এলাম? কোথাও বাসস্থানের চিহ্ন তো দেখতে পাচ্ছি না। এতক্ষণে একটা মোড় ঘুরেই আমাদের গন্তব্যস্থল চোখে পড়ল। এ যে এক বিরাট প্রাসাদ, অথবা প্রাচীন হলেও সম্প্রতি যে অনেক সংস্কার হয়েছে সেটা বোঝা যায়। একটা বিস্তীর্ণ বাগান, ফুলের বাগান রয়েছে, লিলি ফুল, শ্বেতপাথর, অনেক কিছু। সেই বাগানে 3 দিক ঘিরে প্রাসাদ, আর একটা বিশাল সদর দরজার সামনে গিয়ে আমাদের গাড়িটা দাঁড়ালো। আমরা দুজন গাড়ি থেকে নেমে প্রহরীকে পেরিয়ে সেই দরজা দিয়ে প্রাসাদের ভেতর ঢুকলাম। প্রথমেই পড়ল একটা ঘর, যেটা লম্বায় অন্তত 50 গজ তো হবেই। ঐশ্বর্যের এমন জলজ্যান্ত নমুনা আমি চোখে কখনো আগে দেখিনি। মাথার ওপর বিশাল বিশাল ঝাড়লণ্ঠন, দেয়ালে বিখ্যাত শিল্পীদের আঁকা তেল রঙের ছবিও রয়েছে। এমনকি ঘরের এখানে ওখানে যাওয়ার জন্য সিঁড়িও রয়েছে। এই ঘরটা পেরিয়ে আমরা আরেকটা ঘরে পৌঁছলাম, যেটাকে বলা যেতে পারে রিসেপশন রুম। এই ঘর পেরিয়ে আমরা আরেকটা ঘরে পৌঁছলাম, যেটাকে বলা যেতে পারে রিসেপশন রুম। এখানে বসার জন্য বড় বড় সোফা, বাহারের চেয়ার ছাড়া এক পাশে রয়েছে একটা টেবিল, তার উপর রয়েছে কাগজপত্র, টেলিফোন, ফুলদানি ইত্যাদি। এরিক আমাকে সোফায় বসতে বলে সে একটা কোণে চেয়ারে গিয়ে বসলো। আমিও সোফায় বসে পড়লাম। প্রায় আধ ইঞ্চি ডুবেই গেলাম মনে হলো। তবে যাই হোক, এখনো পর্যন্ত তো আমি জানতেই পারলাম না কি কারণে আমাকে এখানে আনা হয়েছে। কিছুক্ষণ পরই এরিক হঠাৎই লাফিয়ে উঠল। তার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করল একজন মোটা সোটা স্যুট বুট পরা লোক। তাকে দেখে এরিক হাইল হিটলার বলল। লোকটি ঘরে প্রবেশ করা মাত্রই আমার দিকে এগিয়ে এসে বলল, তুমি আমাকে চেনো? আমি বললাম, ভারতবর্ষে যারা খবরের কাগজ পড়েন তাদের অধিকাংশই তোমার চেহারার সঙ্গে পরিচিত। তুমি হলে হের গোয়ারিং। গোয়ারিং তখন পায়চারি শুরু করে বলতে লাগলো, হিটলারের পরই আমার স্থান। জার্মানির সাময়িক শক্তির প্রধান কারণ হচ্ছি আমি, আর জার্মানির তুল্য শক্তিশালী দেশ আর দুটো নেই। আমি কিন্তু কিছুই বললাম না। গোয়ারিং এর কথা আমি শুনেই চলেছি। এরপর গোয়ারিং আমাকে প্রশ্ন করল, তুমি এখন কোথায় এসেছো জানো? আমিও ওকে বললাম, কারিন হল। তখন সে আমাকে জিজ্ঞাসা করলো, এই কারিন হল কি জানো? আমিও বললাম, মনে হচ্ছে তোমার বাসস্থান। ও তখন বলল, কারিন ছিল আমার প্রথম স্ত্রী, কারিন ফন কাটসাপ। 1931-এ তার মৃত্যু হয়। কারিন হল আগে ছিল একটা হান্টিং লজ। এটাকে আমি কিনে নিয়ে একটি প্রাসাদে পরিণত করি। এরপর এই কারিন হল নিয়ে গোয়ারিং অনেক কিছু বলে চলল।
আমি চুপচাপ শুনে গেলাম। কিছুক্ষণ পর তার কথা শেষ হলো, কিন্তু এটা ভালো বোঝা যাচ্ছে যে গোয়ারিং এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রয়েছে। এবার যে প্রশ্নটার জন্য আমি অপেক্ষা করছিলাম সেটা গোয়ারিং এর গম্ভীর গলায় উচ্চারিত হলো। 17 নম্বর ফ্রডরিক ক্রসের ওই বর্বর ইহুদি স্টাইনারের বাড়িতে তুমি কি করছিলে? আমায় কয়েক মুহূর্ত ভাবতে হলো সত্যি বলবো না বানিয়ে বলবো। তারপরে মনে হলো বানিয়ে বললে হয়তো এখনকার মতো আমি রেহাই পাবো, কিন্তু আসলে কি ঘটেছে সেটা বার করতে এই দুধর্ষ পুলিশের সময় লাগবে না। তাই যতটা পারি সাহস সঞ্চয় করে বললাম, পুলিশি অত্যাচারে প্রফেসর স্টাইনারের প্রাণ সংশয় হওয়াতে আমাকে লন্ডন থেকে নিয়ে আসা হয় ওর চিকিৎসার জন্য। গোয়ারিং তখন আমাকে জিজ্ঞাসা করে, মিরাকিউরেলে কাজ দিয়েছে? আমিও উত্তর দিই, দিয়েছে। দেখতে পেলাম গোয়ারিং এর চোখ ততক্ষণে জলজল করে উঠেছে। গোয়ারিং আমাকে বলল যে জাতটাকে আমরা নির্বংশ করতে চলেছি তারই একজনকে তুমি বাঁচাতে চলেছ। ইহুদিরা কি জানো? আমি কিছু বলার আগেই গোয়ারিং ইহুদিদের সম্পর্কে আমাকে অনেক কিছু বলল। লোকটার প্রতি শ্রদ্ধা জানানোর কোনো কিছুই নেই। শেষে যে কথাগুলো সে আমাকে বলছিল তাতে মাথাটা আমার গরম হয়ে গেল। আমি তখন ওকে বললাম, আমি জাত মানি না, আমি বিজ্ঞানী। একজন ইহুদি বৈজ্ঞানিক আমার আরাধ্য দেবতা, তার নাম অ্যালবার্ট আইনস্টাইন। আমার কথা বলার পরই চোখের সামনে গোয়ারিং এর মুখ দেখতে দেখতে লাল হয়ে গেল। আমাকে গোয়ারিং বলল, তুমি কি ভাবছো স্টাইনার রেহাই পাবে? আমি বললাম, ভাবছি না তো, আশা করছি। ও তখন বলল, তোমার আশা আমি পায়ের তলায় গুড়িয়ে দিলাম। স্টাইনারের মেয়াদ শুধু আজকের দিনটা, একটি ইহুদিকেও আমরা পার পেতে দেব না। গোয়ারিং এর বলা কোনো কথাই মোটেই আমার ভালো লাগছিল না, কাজে একটু কড়া সুরে আমি তাকে বললাম, হের গোয়ারিং, আমাকে এখানে আনার উদ্দেশ্যটা কি সেটা জানতে পারি? গোয়ারিং আমাকে বলল, বিনা কারণে আনিনি। একটা উদ্দেশ্য ছিল একজন ভারতীয়কে আমার এই কারিন হলটা দেখাবো। অবশ্য এর আগে যে ভারতীয়র মধ্যে কেউ দেখেনি তা নয়। তবে আমাকে দেখে আমার স্বাস্থ্য সম্বন্ধে তোমার কি ধারণা হয়? আমি তখন তাকে বললাম, তোমার মতো মোটা লোককে স্বাস্থ্যবান বলা চলে না নিশ্চয়ই, আর তোমার মতো ঘামতে আমি কাউকে দেখিনি। এই 10 মিনিটের মধ্যে 5 বার তুমি রুমাল বার করে মুখ মুছেছ। অবশ্য আমি তো ডাক্তারই নই, কাজেই তোমার ব্যায়ামটা আমি একদমই আন্দাজ করতে পারছি না। গোয়ারিং হঠাৎই উত্তেজিত হয়ে আমাকে বলল, তুমি কি জানো যে এই ঘামের জন্য আমাকে দিনে 8 বার শার্ট বদলাতে হয়? তুমি কি জানো যে আমার ওজন 170 কিলো? ড্রুসে কাকে বলে জানো? আমি বললাম জানি, বাংলায় যাকে বলা হয় গ্রন্থি। গোয়ারিং তখন বলল, এটাই হলো যত নষ্টের গোড়া। হাজার ডাক্তার দেখিও এর সমস্যা থেকে আমি মুক্তি পাইনি, আর এর জন্য আমি অনেক কিছু করি। যেহেতু আমি ছুটতে পাই না তাই আমি টেনিস খেলি, আমি হাঁটি। তবে এর জন্য একটা অতিরিক্ত বড় কারণ হচ্ছে খাওয়া। কিন্তু খেতে যে আমি বড় ভালোবাসি। দিনে 4 বার খাওয়াই আমার কিচ্ছু হয় না, ঘন্টায় ঘন্টায় আমার খাওয়ার দরকার হয়। তোমার ঔষধ কি কি অসুখ সারিয়েছে? আমি বললাম, ক্যান্সার, যক্ষা, উদুরি, হাঁপানি, ডায়াবেটিস। গোয়ারিং আমাকে তারপর জিজ্ঞাসা করল, তা যদি হয় তাহলে তোমার ঔষধ আমাকে দাও। কটা বড়ি খেতে হয় আর কতদিনে ফল দেয়? আমি তখন ওকে বললাম, সাধারণত 2 বড়ি খেতে হয়,
আর ফল দেয় 24 ঘন্টার পর। গোয়ারিং তখন বলল, ওষুধ কি তোমার সঙ্গেই আছে? আমি তখন বললাম, তা সবকিছু তো আমাকে আনার জন্যই বলা হয়েছিল। গোয়ারিং তখন আমাকে বলল, তাহলে দুটো আমাকে দাও, আমি এখনই খাবো। আমি তখন তাকে বললাম, ওষুধ আমি দিতেই পারি, কিন্তু একটা শর্তে। কাল প্রফেসর স্টাইনার তার ছেলে মেয়েকে নিয়ে প্যারিস যাবেন। তুমি যথাস্থানে আদেশ দাও তাদের যেন কেউ বাধা না দেয়। এবার গোয়ারিং এর মুখ শুধু লাল হলো না, সেই সঙ্গে তার সর্বাঙ্গে কাঁপুনি ধরল। 200 বছর ধরে যে জাত পরাধীন হয়ে আছে, তাদেরই একজনের এত বড় আস্পর্ধা। এরিক, আমি এই ব্যক্তিকে এবং তার ব্যাগ সার্চ করতে চাই। এক্ষুনি তুমি ওর উপর রিভলভার তাক করো। এরিকের অস্তিত্ব প্রায় ভুলেই গিয়েছিলাম। এবার সে দ্রুতপদে এগিয়ে এসে কোমরের খাপ থেকে রিভলভার বার করে আমার দিকে উঁচিয়ে দাঁড়ালো। এবার গোয়ারিং আমার দিকে এগিয়ে আসতে আমি হাত তুললাম। আমি আগে থেকেই মনে মনে স্থির করে নিয়েছিলাম এই অবস্থায় কি বললে কাজে দেবে। আমি তখন বললাম, হের গোয়ারিং, এ ঔষধ স্বপ্নে পাওয়া। যে গাছ থেকে এই ঔষধ তৈরি হয় সেটা কোথায় পাওয়া যায় তা আমি স্বপ্নে জেনেছি। এও জেনেছি যে অনিচ্ছা সত্ত্বেও এই ঔষধ প্রয়োগ করা যায় না, তাতে অনিষ্ট হয়। তুমি কি চাও যে তোমার 8-এর জায়গায় 12 বার করে শার্ট বদলাতে হয়? তুমি কি চাও যে তোমার ওজন 170-এর জায়গায় 200 কিলো হয়ে যাক? কাজে রিভলভার দেখিয়ে কোনো ফল হবে না। তুমি এরিককে যেতে বলো। তুমি এখনই ফোন করে স্টাইনারের পথে বাধা অপসারণ করবে, তারপরই আমি তোমাকে ঔষধ দেব। আমার কথাগুলো গোয়ারিং এর মগজে ঢুকতে খানিকটা সময় নিল। তারপর এরিককে রিভলভার নামাবার জন্য ইশারা করে টেলিফোন তুলল। টেলিফোন নামিয়ে রেখে গোয়ারিং আমার কাছে এসে বলল, দাও, এবার আমাকে ঔষধ দাও, তবে 2টো নয়, 4টে দাও। অগত্যা তাকে 4টে বড়ি আমাকে দিতে হলো। আমি তখন বললাম, এবার তাহলে আমার ছুটি। কিন্তু সে বলল, একেবারেই না। যতক্ষণ না এই ঔষধ আমার কাজ করছে তুমি কোথাও যেতে পারবে না। এখনকার খাবার আমি তোমায় পাঠিয়ে দিচ্ছি, আর আমি একটু ওপরে যাচ্ছি, ঘেমে গেছি, আমাকে চেঞ্জ করতে হবে। এরপর গোয়ারিং ঘর থেকে বেরিয়ে গেল। কে জানতো বার্লিনে এসে এদের খপ্পরে পড়তে হবে। সন্ডার্সকে যদি একটা খবর দেওয়া যেত তাহলে ভালো হতো। তাহলে কি এই স্বর্ণপর্ণী নাৎসিদের হাতেই ব্যবহার হতে চলেছে? এইসবই ভাবতে ভাবতে হঠাৎ এরিকের দিকে চোখ পড়ল। বোঝাই যাচ্ছে যে সে কিছু আমাকে বলতে চায় কিন্তু বলতে পারছে না। তবে চোখাচোখি হওয়ার জন্য তার সাহস বুঝি ফিরে এসেছে। সে আমাকে বলল, আজ 1 মাস হলো তার এক বেরাম হয়েছে, যার ফলে হয়তো তার চাকরিটাই আর থাকবে না। কি বেরাম তাকে জিজ্ঞাসা করতে সে বলল, এক বিশ্রী বেরাম, মৃগী হয়েছে। আচমকায় আক্রমণ করে এই রোগ তাকে। অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনো লাভই হয়নি। কাজেই স্বর্ণপর্ণীর এই বড়ি তারও চাই। ব্ল্যাক স্যাটের এই দশা দেখে আমার হাসিও পেল, আবার মায়াও হলো। কাজেই তাকেও আমি বড়ি দিলাম, তবে 2টো নয়, এও 4টে চাই। এরিক আমাকে ধন্যবাদ জানিয়ে সে তার নিজের জায়গায় চলে গেল। এইদিকে গোয়ারিং কিছুক্ষণ হলো শার্ট বদলাতে গেছে। কতই বা তার সময় লাগবে। আমি সোফায় হেলান দিয়ে বসে বাঁ পাটা ডান পায়ের উপরে তুলে দিয়ে ঘরের সৌন্দর্য দেখতে লাগলাম। সত্যই কি অদ্ভুত! 24 ঘন্টার মধ্যে কত কি হয়ে গেল। এমনই নিজের মধ্যে ভাবছিলাম, হঠাৎই একটা অদ্ভুত শব্দ পেয়ে থেমে গেলাম। হঠাৎই এরিকের দিকে আমার চোখ গেল। দেখলাম তার মাথা নুয়ে পড়েছে বুকের ওপর।
আর শব্দটা হচ্ছে তার নাক ডাকার। আর এইদিকে তো গোয়ারিংও এলো না। আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে, 4টে বড়ি কি তাহলে ওভারডোজ হয়ে গেল, এবং প্রয়োজনের বেশি খাওয়ার ফলে কি প্রথমটাই ঘুমে ঢলে পড়া যায়? আমি যে এতদিন দুটো দিয়ে এসেছি সেটা তো আন্দাজে, কাজেই প্রথম ব্যারামে দুটোতেই কাজও হয়েছে। আরো 5 মিনিট অপেক্ষা করে আমি উঠে বললাম। দেখলাম এরিক তখন নাক ডেকে ঘুমোচ্ছে। গোয়ারিংও যখন এলো না তখন আমার ধারণা ভুল নয়, সেও ঘুমিয়ে পড়েছে। আমি নিঃশব্দে তখন ঘর থেকে বেরিয়ে গেলাম। বড় হলটায় পা দিতেই দেখলাম একটি চাকর ব্রেকফাস্টের ট্রে হাতে আমারই দিকে আসছে। তাকে আমি জিজ্ঞাসা করলাম, তোমার মনিব এত দেরি করছে কেন? তখন সে বলল, তার মনিব ঘুমিয়ে পড়েছে। অর্থাৎ আমার ধারণা ভুল নয়। আমি তখন চাকরটাকে ব্রেকফাস্ট টেবিলের উপরে রেখে দিতে বললাম, তারপর চাকরটাকে চলে যেতে বললাম। কপাল জোরে এই সুযোগ আমার ঘটেছে, এটার ব্যবহার আমাকে করতেই হবে। আমি হল থেকে বেরিয়ে বাইরে এলাম। যে ডাইমলার কালো গাড়িটা করে আমি এসেছিলাম, গাড়ি চালক দেখলাম সেখানেই পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি এগিয়ে গেলাম। কি করব তা স্থির করে ফেলেছি। আমাকে দেখতে পেয়ে সে অবাকই হলো। আমি তার কাছে গিয়ে বললাম, আমাকে বার্লিন নিয়ে চলো, যেখান থেকে এসেছি সেখানেই। ড্রাইভার তখন বলল, আমি তা করতে পারি না। তখনই আমি পকেট থেকে সন্ডার্সে দেওয়া সেই লুগার অটোমেটিকটা বার করে ড্রাইভারের দিকে উঁচিয়ে ধরলাম। মুহূর্তের মধ্যে ড্রাইভারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আর তখনই ড্রাইভার নিজেই গাড়ির দরজা খুলে দিল আর আধা ঘন্টার মধ্যে 17 নম্বর ফ্রিট রিক্রাসেতে আমাকে পৌঁছেও দিল। গিয়ে দেখলাম স্টাইনারের পরিবারের 3 জনই আমার জন্য গভীর উৎকণ্ঠায় সময় কাটাচ্ছিল। প্রফেসর স্টাইনার আমাকে দেখতেই জড়িয়ে ধরলেন। নরবাট আমার কাছে সমস্ত ব্যাপার জানতে চাইল। তখন আমি ওকে খুব সংক্ষেপে ঘটনাটা বললাম। আর তারপরই আমি ওদের বললাম, কালই প্যারিস চলে যাও তোমরা, কেউ তোমাদের বাধা দেবে না। আর আজ বিকেলেই আমি লন্ডনেও ফিরে যাব। নরবাট, তুমি দয়া করে বুকিংয়ের ব্যবস্থা করো। বিকেলে 4টের ফ্লাইটে উড়ন্ত প্লেনে বসে বুঝলাম মনের মধ্যে দুটো বিপরীত ভাবের দ্বন্দ্ব চলছে। অন্তত একটা ইহুদি পরিবারকে ওদের হাত থেকে বাঁচাতে পারলাম, পেরেছি বলে যেমন আনন্দ হচ্ছে, ঠিক তেমনই আমার ঔষধের ফলে যে ওই নরপিশাচ দুটো রেহাই পেল। সন্ডার্স ভাবতেই পারিনি আমি এত তাড়াতাড়ি ফিরে আসব। বার্লিনে কি হলো জানবার জন্য সকলেই একদম উৎসুক। সন্ডার্স আমাকে বাড়িতে ঢোকা মাত্রই জিজ্ঞাসা করল আমার যাত্রা সফল হয়েছে কিনা। আমি তখন ওকে সকল ঘটনাই বললাম। তারপর বললাম, আর একটা ব্যাপার যেটা শুনে তুমি মোটেই খুশি হবে না। তোমার অনুমান এক্কেবারে ঠিকই ছিল, আমাকে নাৎসিদের খপ্পরে পড়তে হয়েছিল। আমি সন্ডার্সকে সমস্তটাই বললাম। 4টে করে মিরাকিউরেলের বড়ি যদি শুধু ওদের ঘুম পাড়িয়ে আমাকে পালাবার সুযোগ করে দিত তাহলে কথা ছিল না, কিন্তু শেষ সঙ্গে ওই পাষণ্ডে 2 বিশ্রী ব্যারাম সারিয়ে দিতে হয়েছে আমাকে। আমার কথাগুলো শুনে দেখলাম সন্ডার্সের মুখে হাসি ফুটে উঠেছে। আমি তখন অবাক হয়ে গেলাম। তারপরই দেখলাম সে তার প্যান্টের পকেট থেকে হাত ঢুকিয়ে আমার অচেনা একটা শিশি বার করল, তাতেও রয়েছে সাদা বড়ি। সেটা আমাকে দিয়ে বলল, এই নাও তোমার মিরাকিউরেল। আমি তখন এর মানে তাকে জিজ্ঞাসা করলাম। সে আমাকে যা বলল তা হলো এই, সেই দিন ডরথির সঙ্গে তুমি বেরিয়ে যাওয়ার পরই আমি প্রবন্ধ লেখা শেষ করি তোমার বাক্স থেকে খুলে শিশি বের করে নিয়েছিলাম, আর তার জায়গায় রেখেছিলাম ঘুমের ঔষধ।
এই 4টে সেকেন্ড এলের বড়ি যে মারাত্মক, 10 মিনিটের মধ্যেই যে কেউ ঘুমিয়ে যাবেই। বিশ্বের হীনতম প্রাণীর উপকারে যে তোমার ঔষধ লাগুক তা আমি মোটেই চাইনি শঙ্কু। সবকিছু শুনে আমার মন থেকে সমস্ত অন্ধকার সরে গেল। সন্ডার্সের হাতটা মুঠো করে ধরলাম। মুখ দিয়ে আমার আর কিছু বেরোলো না।